আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকালকে হঠাৎ করে তারেক রহমানের যে বাসভবন এরিয়া আছে অর্থাৎ গুলশান, ওনার বাড়ির আশেপাশে যে এরিয়াগুলো আছে খুবই নজরদারিতে আছে। তো সেখান থেকে দুইজনকে আটক করেছে পুলিশ এবং সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। এটা সম্ভবত আগে বেগম খালেদা জিয়ার জন্য কাজ করতে এই ফোর্স, এখন জনাব তারেক রহমানের জন্য কাজ করে। তারা আটক করেছে গতকালকে সকাল 10:50 গুলশানের 196 নম্বর বাসভবনের সামনে থেকে দুইজন ব্যক্তিকে আটক করে। এর মধ্যে একজনের নাম হচ্ছে রুহুল আমিন, বয়স হচ্ছে 46 বছর। আর ওনার বাড়ি কোথায়? নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। কারা কারা আছেন ওনাকে চিনেন কিনা, তবে ছবি টবি আমরা পাই নাই। আচ্ছা, পুলিশের বক্তব্য হচ্ছে ওই ব্যক্তি মানে এই রুহুল আমিন বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। এখন তারেক রহমানের বাড়ির আশেপাশে গিয়া আপনি ছবি তুলতেছেন, মানে সেলফি না, এরকম একটা আছে না যে সেলফি, ওরকম না, বিভিন্ন দিক থেকে তিনি ছবি তুলতেছিলেন। আর এই বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে আপনার চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স আছে, পাশাপাশি পুলিশেরও। আর এই সন্দেহ থাকার কারণে পুলিশ তাকে আটক করে। আটক করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। মজার বিষয় হচ্ছে এর কিছুক্ষণ পরেই, এই ধরেন 40-45 মিনিট পরে, সেখানে ওই একই বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের দাবি সন্দেহভাজন হিসাবে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে মাদকদ্রব্য পাওয়া গেছে। এখন আটক দুইজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন হতে পারে এখানে বিভিন্ন রকম ইস্যু, যে ধরেন হয়তো নর্মালি তারা ছবি তুলছে, এটাও হইতে পারে। তবে যেহেতু তারেক রহমান এই এলাকায় বসবাস করেন, এই বাড়ির আশেপাশে অনেক কিছু, যেখান থেকে ওনার বাড়ি দেখা যায়, বাড়ির ভিতর দেখা যায়, সো প্রত্যেকটা বাড়ির আশেপাশে কিন্তু পুলিশের গোয়েন্দা সেলের, বিএনপির যে সেলগুলো আছে তারা কিন্তু নজরদারি করছে। সিসি ক্যামেরা তো আছেই। হতে পারে যে গাঁজা নিয়ে গেছে, এখন তারা এমনি আটক করছে, গাঁজা পাওয়া গেছে। আবার হতে পারে কোনো মোটিভ থাকতেই পারে, কারণ বাংলাদেশে রাষ্ট্রপ্রধানদের পরিণতি এমনই হয়েছে, বা বিভিন্ন সময় যে হাদি বা আরো অনেক কিছু ঘটতেছে এই দেশে। সো কোনো কোনো ছোট জিনিসকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নাই। আর আপনারা যারা অতি উৎসাহী নেতা কর্মী আছেন বা সাধারণ মানুষ আছেন, গুলশানে গেলাম, তারেক রহমান বাড়িটা দেখলাম, একটা সেলফি তুলি, একটা ছবি নেই, আপনি কিন্তু বিপদে পড়তে পারেন এই মুহূর্তে। কারণ এই সময়টাতে ওনার নিরাপত্তা ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখছে সরকার এবং বিএনপি। আমরা চাই বাংলাদেশে প্রত্যেকে নিরাপদ থাকুক, এটা রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদগুলো পড়ি তাহলে সম্মিলিতভাবে আমরা কি পাই, যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা বা জঙ্গি তাদেরকে দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে তারা অধ্যাদেশের উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়ে খসড়া প্রস্তুতের জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। এবং সেখানে খুবই খেয়াল করার বিষয় যে তারা বলছে 1971 সালের মুক্তিযোদ্ধাদের দায় মুক্তির মডেল অনুসরণে আলোচনা হয়েছে। তার মানে মুক্তিযোদ্ধারা মব ছিল, কি বোঝাচ্ছে? শুধুমাত্র জুলাই জঙ্গিদেরকেই তারা রক্ষা করছে না, জুলাই জঙ্গিদের সাথে 1971 সালের মহান মুক্তিযোদ্ধাদের তুলনা করছে। দেখেন 1971 সালে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল, সেখানে কি আর 24 কি, 24-এর পুলিশ কি পাকিস্তানি পুলিশ, 24-এর মিলিটারি কি পাকিস্তানি মিলিটারি? 1971 সালে তাও তো পাকিস্তানিরা নাকে খত দিয়ে স্যারেন্ডার করার পরে তাদের যথাযথ শাস্তি বা যে যুদ্ধ বন্দীদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তাদেরকে তো আমরা হত্যাও করে ফেলতে পারতাম, তো সেটা তো করা হয়নি। পুলিশকে কি করা হয়েছে? নির্বিচারে হত্যা করা হয়েছে। ধরে ধরে আপনি বলছিলেন এই যে বানিয়াচংয়ের ঘটনাটি, সন্তোষ চৌধুরী এত পুলিশ রেখে, মানে ওখানে অনেক পুলিশ ছিলেন, 50 থেকে 65 জন বলা হয়, শুধু এই হিন্দু ব্যক্তিকে কেন্দ্র করে, মানে টার্গেট করে তাকে কিন্তু তারা ছিনিয়ে নিয়ে হত্যা করলো। এখানে কিন্তু একটা ধর্মীয় পৈশাচিকতা আছে। এরপরে আচ্ছা, এই ইউনূস সরকার, মব সরকার কি বলছে আরো, যে তারা বলছে যে সাম্প্রতিক গ্রেপ্তার ও আন্দোলনের দাবির প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি মতো 2024 সালের 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত কর্মকাণ্ডের দায় মুক্তি দেওয়ার বিষয়টি বইটি। কর্মকাণ্ড মানে কি? কর্মকাণ্ড কি আমরা তো জানি,
এই যে যত ধরনের খুন খারাপি যা কিছু করেছে, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, সব কিছুর দায় মুক্তি দেওয়া হবে কাদেরকে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই জুলাই সন্ত্রাসীদেরকে। এরপরে বলা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এই যে শরীফ উসমান হাদি হত্যা মামলা অভিযোগপত্র দাখিলের ঘোষণা দেওয়া হয়েছে এবং মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, গুজব প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনটি জিনিস খেয়াল করেন: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গুজব প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এখানে দেখুন তাদের বদমাশিটা। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি? মানে তারা বলতে চাইছে না যে হিন্দুদের উপরে যে গণহত্যা চলছে এটা তারা বলবে না, এটাকে বলছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে। মনে হচ্ছে যে একজন হিন্দু ব্যক্তি একজন মুসলমানকে সে কাতুকুতু দিয়েছে, সে তাকে জাপটে ধরে একটা আছাড় দিয়েছে। এই জিনিসটা আসলে ঠিক না। তারপরে গুজবের কথা, গুজব কারা ছড়ায়? এই ইউনুসের প্রেস উইং যে পরিমাণ গুজব ছড়িয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এইরকম গুজব আর কেউ ছড়ায় নাই। উদাহরণ লাগবে, কতগুলো বলবো। এরপরে হচ্ছে তারা বলছে আরো কি কি, মানে এই পুরো বিষয়টাই হচ্ছে যে এক ধরনের চক্রান্ত, প্রতারণা। আমি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি জিনিসটি ধরি, কয়েকটি ছবি আমি দেখাই, সুলতান আপা যদি আপনি আমাকে অ্যালাউ করেন। হ্যাঁ, এটা তো পরাজিত অপশক্তি। 1971-এ তারা যেভাবে এই রাজাকার আলবদর আল শামস এবং এই যে জামাতি ইসলাম গ্যাং, এরা আসলে নামে বেনামে অনেকগুলো শাখা। তো তারা তো 1971-এর গ্লানি এখনো বয়ে বেড়াচ্ছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে কি করলো? তারা বললো যে জুলাই আর মানে 24-71-এর ঊর্ধ্বে। তারপরে বললো 24-71 সমান সমান। তারপরে বললো 24 আলাদা, 71 আলাদা। মানে যতবার পেরেছে তারা চেষ্টা করেছে 71-কে মুছে দিতে, কারণ তাদের মূল টার্গেট 71 এবং পাকিস্তান পন্থায় ফিরে যাওয়া। একটা জাতিগোষ্ঠী কত বড় নির্লজ্জ হলে পরে একটা পরাজিত অপশক্তি সেই পাকিস্তান নাকে খত দিয়ে আমাদের কাছে স্যারেন্ডার করে পালিয়ে গেছে। মানে তারা যুদ্ধ মানে আর করব না, মাপ চাই, জীবন নিয়ে তারা তাদের দেশে গেছে। এবং 1971 থেকে আজকের দিন পর্যন্ত আমাদের 1 টাকার সাথে তাদের টাকার পাল্লা দিলে তাদের রুপি 2 টাকার উপরে চলে যাচ্ছে। এরা মানে ধ্বংসের দিকে। পাকিস্তান ধ্বংসের একটা উদাহরণ, ভিক্ষুকের জাতি হিসাবে পরিচিত আন্তর্জাতিকভাবে। বিভিন্ন দেশ, আরবের দেশগুলোই সো কল সেই 57টা মুসলিম দেশ, তারা অনুরোধ করে পাকিস্তানে, ভাই মাপ চাই, ভাই ভিক্ষুক পাঠাইস না। এখন যদি পাকিস্তানের ইকোনমি আমাদের চেয়ে বেশি হওয়ার দরকার নেই, সমান সমান থাকতো, তাহলে পরে এই যে পূর্ব পাকিস্তান মানে পূর্ব বাংলার যারা রয়েছে, তারা তো বাংলাদেশ বলে না, পূর্ব বাংলা বলে, তো তারা তাদের বক্তব্য কি? তারা চায় যে আচ্ছা ঠিক আছে আমরা পাকিস্তানের সাথে মিলে যাব, এরকম প্রকাশ্য তারা ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নামতো। ভারতের ইকোনমির মতো যদি পাকিস্তান হতো তাহলে তো কোনো কথাই থাকতো না যে তারা এক কথায় বলতো যে আমরা পাকিস্তানে ফিরে যাব, পাকিস্তানের সাথে কোয়ালিশন করব, আমরা হাম এক হে, হাম উদার ইধার এক হে, এরকম কথাবার্তা বলতো। তারা প্রকাশ্যে বলতো যে আজকে থেকে আসলে বাংলা টাংলা কিছু না, আমরা উর্দুতে কথা বলবো। তো সেই বিষয়টা পারছে না, কারণ পাকিস্তান তলানিতে গেছে। আমাদেরকে নিয়ে ডোবার কথা ছিল, মহান নেতা বঙ্গবন্ধুর কারণে আমরা সেই যাত্রায় রক্ষা পেয়েছি। মানে এই 1971 আমাদের শুধু মুক্তিরই সনদ নয়, এটা আমাদের সার্বিকভাবেই আমাদের সাহায্য করেছে। এখন পরাজিত শক্তি সবসময় পরাজয়কে নিয়েই তারা আঁকড়ে থাকতে চায়। তারা চাইছে এখন এটাকে পাকিস্তান কোনোভাবে করতে, এবং সেই স্টাইলে সবকিছুতেই প্রমাণ করছে যে তারা সেদিকে যাচ্ছে। এবং ইউনুস শাহী তাদের মানে দেখেন বন্ধুগুলো কিন্তু একদম মিলে যাচ্ছে। 1971-এ আমাদের শত্রু কারা ছিল, বন্ধু কারা ছিল? চীন আমেরিকার ভূমিকা কি ছিল? তো ওরা বঙ্গবন্ধু হত্যা পরবর্তী কবে আমাদের বাংলাদেশে উন্নতি চেয়েছে? পাকিস্তানকে খয়রাত দেওয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি? কোন দেশ পাকিস্তানকে সবচেয়ে বেশি অর্থ সাহায্য তথা খয়রাত দেয় আর কি? হ্যাঁ, এটা বিশ্ব ব্যাংকের থ্রুতে হোক, যে কোনো ভাবে হোক, এটা সেটা হচ্ছে আমেরিকা। এই ভারতীয় উপমহাদেশের এই যে আমাদের সাউথ ইস্ট এশিয়ায় আমেরিকার ভালো বন্ধু কে? পাকিস্তান। তো মানে আপনি জঙ্গিবাদ বলেন, যত আকাম কুকামের বন্ধু কিন্তু পাকিস্তান আমেরিকার। ভারতকে দিয়ে আমেরিকা এরকম কিছু করাতে পারে না। হ্যাঁ, চীন বন্ধুর শত্রু বা শত্রু বন্ধু হিসাবে ভারতের সাথে আমেরিকার বন্ধুত্ব আছে, কিন্তু সেটা গিভ অ্যান্ড টেকের বন্ধুত্ব। একদম গোলামের জাতি হচ্ছে এই পাকিস্তানিরা। তারা কিন্তু কোনো শর্ত, পাকিস্তানের মিলিটারিদের দেখেন, কোনো শর্ত কোনো কিছু ছাড়া তাদের দেশের প্রধানমন্ত্রী গিয়ে ওই বিভিন্ন আন্তর্জাতিক দরবারে বলে ট্রাম্পকে একটা নোবেল দেওয়া যায় না। মানে তাদের চিন্তা নাই তাদের নিয়ে, ট্রাম্প কবে নোবেল পাবে এই বিষয়ে দালালি করে। তো কত বড় ভৃত্য এই দেশ, এবং সেই ভৃত্য হতে চায় জামাত ইসলাম এবং তাদের অন্যান্য রাজাকার উইংগুলো। আপনি দেখেন তারা এই যে ব্যারিস্টার, আপনি বলবেন
ব্যারিস্টার শাহরিয়ার, SM শাহরিয়ার কবির বলেন, ফুয়াদ বলেন, এদের পড়াশোনা করাইছে কে? ফুয়াদ এখন বাংলাদেশে নির্বাচন করার জন্য টাকা তুলছে, কয়দিন আগে যারা যেরকম টাকা তুলেছে, মানে টাকা দাও, মানে তাদের ভাব দেখেন কি প্রেম, জনগণের জন্য তারা সব করবে। মানে আমাকে টাকা দাও, নির্বাচন করবো, তাহলে তোমাদের একদম তোমাদের উদ্ধার করে ফেলবো। মনে হচ্ছে বাংলাদেশের মানুষ আর উদ্ধার হইতেছে না, তাদের টাকা দিলে তারা সেই টাকায় নির্বাচন করবে এবং জনগণকে উদ্ধার করবে। কত প্রেম জনগণের উপরে। তুই ব্যারিস্টারি পড়ছস কেমনে? আপনি ফুয়াদের প্রশ্ন করেন, তোমার নির্বাচন করার টাকা নাই, তুমি লন্ডনে যাই ব্যারিস্টারি পড়ছো কেমনে? এই কথার কিন্তু উত্তর দেবে না, কারণ জামাত ইসলামের টাকায় তারা ব্যারিস্টারি পড়েছে। এখন আপনি বলবেন যে ফুয়াদের মতো অসভ্য বা এই যে SM কি শাহরিয়ার, এরকম শিশির মনির টুনির, এদেরকে জামাত তৈরি করেছে, কোনো ভালো মানুষ খুঁজে পায় নাই। আচ্ছা আপা, কোনো ভালো মানুষ জামাত ইসলামের টাকায় পড়তে যাবে? আপনি যাবেন? কোনোদিন তো যাবেন না। এই ধরনের ছ্যাঁচড়া, অসভ্য, বর্বর, যেগুলোর কোনো পড়াশোনা নাই, শুধু একটা ডিগ্রি ওখান থেকে নিয়ে আসার জন্য যা যা করতে হচ্ছে, এবং তারা লন্ডনে থেকে মানুষের টাকা পয়সা মেরে দিয়েছে, সরকারের টাকা পয়সা মেরে দিয়েছে, বাংলাদেশে এসে এখন বাংলাদেশটার 14 গোষ্ঠী উদ্ধার করাবে। কিন্তু যেহেতু তাদের নামের সাথে ব্যারিস্টার আছে, তাই তারা এটা ঢাল হিসেবে ইউজ করে। আপনি দেখবেন অনেক নারীরা হিজাবি না, তারা কিন্তু জামাতের পক্ষে কাজ করে। এগুলো তাদের এই যে গুপ্ত দল, এবং এই গুপ্তদের এজেন্ডা 1971 যা করেছে আজকে তাই করেছে, অবাক হওয়ার কিছু নাই। হ্যালো লালবাদরের দেশ, সরি এখন আর লালবাদর বলবো না, লালবাদর বললে আসলে ঠিক জমতেছে না, লাল নড়িদের দেশ বলা লাগবে। এখন বলেন লাল নড়িদের দেশ কেন বলবো? নড়ি বলতো শুধু মেয়েদের গালি? নো ব্রো, আমার কাছে সবাই সমান। আপনি ছেলে হন, মেয়ে হন, আপনারা সবাই নড়ি, লাল নড়ি। লাল নড়িদের দেশে এখন কি চলে? এদের দেশে এখন চলতেছে মুস্তাফিজকে কেন IPL খেলতে দেওয়া হবে না, সেই জন্য আমরা IPL বয়কট করবো। IPL হইতেছে ইন্ডিয়ানদের একটা ঘরোয়া ক্রিকেট লিগ, ইন্টারন্যাশনাল কোনো ম্যাচও না, যেখানে মুস্তাফিজকে খেলতে দিল কি দিল না, এবং সেখানে তো নিলাম হয়, খেলোয়াড়দের নিজ থেকে ওখানে অ্যাপ্লাই করতে হয়, কেউ তো ঘর থেকে এসে ডাইকে নিয়ে যায় না। তো বয়কট ইন্ডিয়ার মধ্যে মুস্তাফিজ কেন গিয়ে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করলো? হ্যাঁ, কি দরকার ছিল তার ইন্ডিয়ান ঘরোয়া ক্রিকেট লিগে খেলার, IPL এ খেলার? কি টাকা পড়ছিল? এবং আমাদের আসিফ নজরুল, সে বলল আমরা IPL কি জানি এটার কি জানি কয়, সম্প্রচার টেলিকাস্ট করতে দিব না বাংলাদেশে। দিস না, বাংলাদেশের পোলাপান এমনিও টিভি চ্যানেলে দেখে না, মোবাইলে গেম দেখে, তো ওদের দিলি কি দিলি না সেটা তারা মোটেই বদার না। এই যে বাঙ্গুতুন চোদুরা, নড়ির লাল নড়িগুলা, লাল মাগিরা সারাক্ষণ ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া করে, এরাই সবার আগে গিয়ে গিয়ে ইন্ডিয়ান জিনিস দেখে, ইন্ডিয়ান গান শুনে। মজার ব্যাপার হয়েছে, ইন্ডিয়ান গান লাগায় স্টোরি দিয়া তারপর বলে বয়কট ইন্ডিয়া। হোলি খাও। আমার খুবই ভালো লাগে আসলে এদের নাটক সিনেমা দেখতে, খুব ভালো লাগে। যেমন বড় ভাইয়া দেশে আসছে, দেশে আসা মাত্র বই থেকে বঙ্গবন্ধুর নাম মুছে স্বাধীনতার ঘোষক মাগুর নাম দিয়ে দিছে, এবং সেটা কয় তারিখ? 27 মার্চ। তো 26 মার্চ কেন বাংলাদেশ স্বাধীনতা দিবসের ছুটি পালন করে আমি আসলে বুঝে পাইলাম না। হোয়াই অ্যাডভান্স ছুটি? এটা আমার ছোটবেলা থেকে প্রশ্ন, যখন 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি শাসনামল ছিল তখন থেকে আমার কোশ্চেন, মাগুর গিয়ে যদি 27 মার্চই ঘোষণা দিয়ে থাকে, হোয়াই 26 মার্চ ছুটি? 27 তারিখ ছুটি দিয়ে দেয়, কেন এটা দিচ্ছে না? জীবনে তাদের ক্ষমতা তো পাইছে, 27 মার্চ ছুটি দিয়ে দেয়। এবং আপনারা খেয়াল করেন, গত 25 সালে কিন্তু এই ঘটনা তারা ঘটায় নাই। মানে বই থেকে বঙ্গবন্ধুর নাম মোছা, তারপর হচ্ছে ইতিহাস মোছা। যেমন এই বছর 26 সালের বই থেকে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ মুছে দিছে। এটা 25 সালে কেন করা নাই? কারণ বড় ভাইয়া তখন দেশে ছিল না। বড় ভাই এখন দেশে আসছে, দেশে আসা মাত্র সে ইনডিরেক্টলি আমাদের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে, ইলেকশন ছাড়াই। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সে যেখানেই যাচ্ছে আর্মিরা তাকে প্রোটোকল দিচ্ছে, মানে কি হিসেবে প্রোটোকল দিচ্ছে আই ডোন্ট নো, তার কোয়ালিটিটা কি? বিরোধী দল, সরকারি দল, প্রধানমন্ত্রী, হু নোজ, কোন প্রোটোকল, মানে সে কি হিসেবে প্রোটোকলটা পায় বা ডিজার্ভ করতেছে, আমি এটাই বুঝলাম না। এটার কোনো ব্যাখ্যা কারো কাছে নাই। কিন্তু দেখেন, জাতির জনক, জাতির পিতা যেটাকে বলে, সেই লোকের ফ্যামিলি মেম্বারদের জন্য কোনো প্রোটোকল থাকা যাবে না। সেই লোকের বাড়ি যখন ভেঙে ফেলা হয়েছে তখনই বড় ভাইয়া কোনো কথা বলে না। আজকে সে মুক্তিযুদ্ধ নিয়ে খুব বয়ান দিচ্ছে, আমাদের দেশে 71 ছাড়া কিছু হবে না, হ্যান ত্যান। আমি অবাক হয়ে গেলাম, কারণ এই ভাইয়ার কাক্কুদল ছাত্র দলের কি জানি নয়নরা স্লোগান দিয়েছিল 2025 সালের 5ই ফেব্রুয়ারি, আমি ভুলি নাই। তারেক ভাই কথা দিলাম 32-এর দখল নিলাম, এই স্লোগান নয়ন দিছিল।
সবাই দিছিল, ছাত্রদলের পোলাপান খুশিতে বুক চিতাইয়া চিতাইয়া গিয়া ভাঙছে 32। আজকে বড় ভাইয়া আসছে মুক্তিযুদ্ধের চেতনার সমুন্নত রাখতে। হ্যাঁ, নাটক দাও। অবাক হই না, আর অবাক হই না, একেবারেই হই না। কারণ চারপাশে এত বিএমপি যে ছিল এত বছর, ওরা বলতে পারে নাই কেন, এটা আমি ভেবে মানে এইটা নিয়ে অবাক যে কেন বলতে পারে না। কি সমস্যা ছিল? বিএমপি করস মানে কেজিরিস বিএমপি করে নাই, তো সমস্যা কি হয়েছে? তোরা কইতে পারস না কেন? কইতে পারস না কারণ যে আমি যে সুবিধাটা নিতে আমি লীগের সাথে ঘষিয়া ওই সুবিধাটা তো পাইতি না নদীরা। এই জন্য এখন দেখলাম যে এরা সবাই বিএমপি হয়ে গেছে। অথচ 24শে জুলাই আগস্ট এরা কি বলছিল? আমরা নতুন কিছু চাই, আমরা বিএমপি চাই না, আওয়ামী লীগকেও চাই না, বড় ভাইয়া দেশে আসবে, আসলে ঘরে ঘরে খাম্বা দিবে, তার আমার ভুরু নাই, হ্যান তেন কত কথা বলিছে। এখন তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে, তারা দল বলে বিএমপি সাপোর্টার। এখন তারা নাকি জন্ম থেকে বিএমপি সাপোর্টার হলে কেউ এটা মানে আল্লাহ দুইটা চোখ দিছে, একটা মুখ দিছে কম কথা বলার জন্য, দুইটা চোখ দিছে, দুইটা কান দিছে বেশি বেশি শোনার জন্য, বেশি বেশি দেখার জন্য। সেটাই করতেছে এখন তো আমাদের দেখন কাল। তো এই যে এত নাটক সিনেমা চলতেছে, এর মধ্যে আবার দেখলাম একজন, এটার নাম কি বলে, ছামান্নায়ক, ভুলে গেছিলাম, এনসিপি নেতা না, সে এখনো নেতা হয় নাই সম্ভবত, ছামান্নায়ক ক্যাটাগরিতে আছে। তো সে থানায় গিয়ে আঙ্গুল উঁচু বলতেছে আমরা বানিয়েছি, তারা পুড়িয়ে দিয়েছি, আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে দিয়েছি, এরকম করে কথা বলতেছে। তো পাবলিক রিয়াকশন দেখে তাকে অ্যারেস্ট করা হইলো এবং তাকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা জ্যাঙ্গলম নোটির ফুটটা বললো কি আবার জামিনও দিয়ে দেওয়া হবে, এবং দিয়ে দেওয়া হইলো। সে আঙ্গুল উঁচে গর্বের সাথে বের হয়ে আসলো। মানে তোমরা এইসব ভুল কেন করতেছো ভাই? 75 সালে বঙ্গবন্ধুকে যারা খুন করছে তাদের তো উপহার হিসেবে নানান দেশে রাষ্ট্রদূতের হিসেবে পাঠানো হয়েছিল, অ্যাম্বাসাডার হিসেবে পাঠানো হয়েছিল। মেজর জিয়া মেজর জিয়া এই কাজ করছিল। তাইলে 24 সালের এই জুলাই যোদ্ধাদেরকে তোমরা রাষ্ট্রদূত বানায় নানান বিদেশে পাঠাও, যেন তাদেরকে ট্র্যাক করতে পারি আমরা সুবিধা মতো। এরকম ছোট টুটকা ফাটকা কেস দিও না, আমরা খুব বিরক্ত হয়ে যাবো, বুঝছো? ট্র্যাক রাখা খুবই কঠিন। বড় বড় রাষ্ট্রদূত বানায় বিদেশ পাঠাও, বড় বড় গিফট দিয়ে বিদেশ পাঠাও, আমরা সহজে খুঁজে নিতে পারবো। 21 বছর পরে হইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96 সালে এদের বিচার শুরু করছিল, বিচার করে দেখাইছে। সো এরকম বড় বড় জায়গায় পাঠাও, এরকম খুচরা ফাত্রা কাজে পাঠায় না। আমাদের খুব কষ্ট হয়ে যায়, আমাদের মানে বিরক্ত লাগে এসব। আমরা খুব বিরক্ত, কি দেশের মধ্যে খুচরা মুচরা কেস দেয়, আবার জামিন দেয় না। তো এগুলো কোনো একটা কাজ হইলো? জুলাই যোদ্ধা কত বড় একটা ব্যাপার, ভুস্কি যুদ্ধের ভিজে যায় জুলাই যোদ্ধা শুনলেই। তাদের সাউওয়ালাদের ছাউয়া মাওয়া ছিঁড়ে ফেলাবে, এইটা বইয়ে পাঠ্য বইয়ে ইনক্লুড না করলে তাদের ঘুম হচ্ছে না। যে শাহবাগে জাদাকারের ফাঁসি যাওয়ার জন্য আমাদেরকে বলা হইতো যে শাহবাগেরা গোসল করে না, এরা এখানে এক লাগে বেড়াবেড়ি থাকে। তো সেই শাহবাগে লক্ষ্য করো, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, সেই শাহবাগে হাদি চত্বর নাম দিয়ে এরা মুখে হিজাব লাগাইয়া কপালে পতাকার ফেট্টি বাইন দেয় না, বইবে চিল্লাই সাউমত ছিঁড়া ফেলাইতে হবে। হোয়াট এ সার্কাস! মানে এইসব স্লোগান তোমাদের খুব ভালো লাগে। আমাদের পলিটিক্যাল কালচারের যে পুনমারাটা দিয়েছে, সেই পুনমারা তোমাদের খুব ভালো লাগছে। যতদিন পলিটিক্স মনে করো নর্মাল ভদ্র মানুষদের মধ্যে ছিল, সেটা তোমাদের ভালো লাগে না। যে লাদি, তারপর কি জানি বলে যারা, এদের মতো ফকিন্নি চন্দ্র আসছে। এখন বলো জারাপিকে কেন ফকিন্নি বললাম? কেন জারাপি মানে লন্ডনে যে পড়তে আসছে, সে নাকি এখন টাকা নাই, ভিক্ষা কইরা সে ইয়ে করবে, ইলেকশন করবে। তারপর ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টারই পড়তে লন্ডন আসতে পারে, কিন্তু তার ইলেকশন করার করে টাকা নাই। তাই ফকিন্নি চোদ্দ টাকা দিয়ে ইলেকশন করা, নিজেদের পকেটে দাও, তোমরা এটাই ডিজার্ভ করো। কারণ তোমরা নতুন ব্যবস্থা চাইছিলা, নয়া ভণ্ডবস্তু চাইছিলা, এই জন্য নয়া ভণ্ডগুলো তোমাদের কপালে জুটে গিয়েছে। আর এক একজনের টাকার যে কি বাহার ভাই রে ভাই, এক একজনের টাকার হিসাব দেখে তো আমি উল্টে পড়ে যাইতেছি গা। মানে কি জানি বলে, এই যে গোলাম মাওলা রনি, সে বলতেছে, তার কথাই মজা পাইছি খুব, 10 লাখ টাকার বাসায় থাকে তো বা মান্থলি ইনকাম হয়েছে 1 লাখ টাকা। মানে সিরিয়াসলি এটা কি খায় মানুষজনকে, কি বোঝায়? আজকের যুগে এসে মানুষজনের সাথে যে নাটকটা করে, কেন করে বুঝি না। মানুষজন ধৈর্য ফেলে, এদের আসলে কোনো লজ্জাও নাই। কারণ এরা ওই যে আমি খেয়ে তুমি খেয়ে রাজাকার যেদিন বলতে পারছে, যেদিন এরা এটা বলে ফেলছে, ওই দিনই ওদের সবকিছু চেঞ্জ হয়ে গেছে। নতুন করে কোনো লজ্জা শরম এদের নাই, এদের একটারও বাপ মা নাই, ফ্যামিলি নাই। উঠতে আসছে তো ছোট লোকের মানে বস্তি থেকে, ছোট লোক ফ্যামিলির রক্ত হইলে এরকমই হয়। এখন বলবো শ্রেণী বিভাজন করছি, অবশ্যই শ্রেণী বিভাজন করছি। এলিট ইজ এলিট, বস্তি ইজ বস্তি।
ফকিন্নিরা ফকিন্নিই থেকে যায়, বস্তিরা বস্তিই থেকে যায়। এলিটদের আচার আচরণে এলিটিজম প্রকাশ পায়, এটা বুঝতে হবে। বুঝো নাই? এই যে দেখো রুমিন ফারহানাকে তোমাদের গিয়ে দিল না, বাইয়া নমিনেশন দিল না, কেন দিল না? রুমিন ফারহানা গত 17 বছর যে ইয়েটা করছে, এটার কি বল, প্রতিবাদটা করছে, বিএনপি হিসাবে যে গলা ফাটাইয়া চলছে, তার উপহার স্বরূপ বড় ভাইয়া তাকে নমিনেশন দেয় নাই। ওয়াও, কি মজা, কি মজা। রুমিন ফারহানা আবার স্বতন্ত্র ইলেকশন করবে, করে আবার বিএনপিতেই জয়েন করবে, এটার ভাবার কোনো কারণ নেই যে বড় ভাইয়া নমিনেশন দেয় নাই দেখে আওয়ামী লীগে চলে, আওয়ামী লীগ তাদেরকে নিবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, দুনিয়ার যে যাই কিছু বলুক, আওয়ামী লীগকে হইতে হবে বড় ছেলের মতো, যে সবকিছু সহ্য করবে, সবকিছু করে যাবে, সবকিছু জার করে দিয়ে যাবে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারবে না। ভাই ওই দিন বাগে গাইছে, মেলার দিন আওয়ামী লীগের এই সুশীল ইমেজের আর কোনো দরকার নেই। আওয়ামী লীগ সুশীলতা চদাইয়া চদাইয়া গত সারাটা জীবন যা যা ফোন মারা খাইছে, নতুন করে আর খাওয়ার কিছু বাকি নেই। এখন থেকে ঢিল মারলে পাটকেল খাইতে হবে, এটাই হওয়া উচিত আওয়ামী লীগের রুলস, মোটো। কারণ ছাড় দিতে দিতে এই রাজাকারের বাচ্চারা আজকে 32 ভেঙে দিছে, এবং তারা বলতেছে এখন তারা দেশ রক্ষা করবে। তো এই যে দেশ রক্ষার বা কথায় মনে আসলো ভেনেজুয়েলার কথা। ভেনেজুয়েলা নিয়ে মাঙ্গের পুতাইনরা কান্দাকাটি করতেছে, কিন্তু বাংলাদেশের বেলায় তাদের নুনুসকেই 50 বছর চাই, আমৃত্যু চাই। কারণ সিলিন্ডার গ্যাস এখন 1300 টাকা, গ্যাস পাওয়া যাচ্ছে 2000 টাকায়। এরকম উন্নয়ন বাংলাদেশে 17 বছরে এর আগে কেউ করে নাই, কোনো দিন করে নাই। সেই উন্নয়নের জন্য নুনুসকে তারা চায়, নুনুসের দনই তারা চাটবে ভুস্কি মাগিরা, ইনক্লুড বেটা এন্ড বেটি। আরেকবার বলে দিই, না তো ভুলে যাইতে পারে, এরা তো আবার বকচোদের চাপ, গিলাইয়া দিলেও মনে করে কইতে পারে না গু খাইছে না অমৃত খাইছে। দে ডিজার্ভ গু, দে উইল এনজয় দ্য গু রাইট নাও। ভাইয়া আসছে এখন, ভাইয়া